হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া তেলুগু মুভি নিন্দা। তো চলো বেশি দেরি না করে মুভিটা শুরু করা যাক। মুভিটার মধ্যে সাসপেন্স এবং থ্রিলার আছে, তার সঙ্গে সঙ্গে টুইস্টও আছে। মুভিটা ওভারঅল খুব সুন্দর মুভি, দেখার পর তোমাদের অবশ্যই ভালো লাগবে। তাই ভিডিওটাকে স্কিপ না করে আমার সাথে পুরো গল্পটা জেনে নাও। গল্পের শুরুতেই আমরা একজন রিটায়ার্ড জাজকে দেখতে পাই, যিনি একটা ব্যক্তির সাথে তার সার্ভিস এক্সপিরিয়েন্সের ব্যাপারে শেয়ার করছিল যে আমি আমার সার্ভিসে অনেক রকম কেস দেখেছি আর আমি অ্যাওয়ার্ডও পেয়েছি, কিন্তু সত্যি বলতে আমাদের ফিল্ডে এমন অনেক জিনিস আছে যেগুলো করা উচিত নয়, কিন্তু আমাদের বাধ্য হয়ে করতে হয়। আর এরম ভাবেই আমি একটা জিনিস করে দিয়েছি। তারপর আমরা দেখতে পাই কিছু লোক 6 জন লোককে কিডন্যাপ করে একটা অন্ধকার ঘরে বন্ধ করে দেয়, আর সেই ঘরে তাদের সবাইকে বেঁধে রাখা হয় একটা চেয়ারের মধ্যে, এবং তাদের মুখগুলো সবারই দেওয়ালের দিকে ছিল, যার জন্যই তারা কেউ কাউকে দেখতে পাচ্ছিল না। আর তাদের মধ্যে কেউ এসেছিল, কেউ ডক্টর ছিল, কেউ লয়ার ছিল, কেউ পুলিশওয়ালা ছিল, এরকম ধরনেরই অনেক রকমের লোকজন ছিল। তাদের মধ্যে 2 জন ছিল অর্ডিনারি লোক, আর জিজ্ঞাসা করতে থাকে আমাকে এখানে কে এনেছে, তোমরা কে, কি করতে চাও আমার সাথে। আর এই সব কিছু বলার পর তারা সবাই বুঝতে পারে যে তারা সবাই এখানে বন্দী, যার জন্যই সবাই সবার ইন্ট্রোডাকশন দেওয়া শুরু করে দেয়। আর কারোরই কোনো আইডিয়া ছিল না যে এরা এখানে কিভাবে এসেছে। সবারই এইটুখানি মনে আছে কাল রাতের বেলা তারা কেউ কারুর বাড়িতে ছিল, কেউ কোথাও ছিল, কিন্তু তাদের এক্স্যাক্টলি মনে নেই কখন তাদের সাথে এটা ঘটেছে। আর ইতিমধ্যেই আমার নামের একটি লোক লক্ষ্মীপতি নামের একজনের হাত খুলতে শুরু করে দেয়। সে নিচে পড়ে দাঁত দিয়ে তার দড়ি খোলার চেষ্টা করে। সেই সময় সেখানে গার্ড চলে আসে আর তাদেরকে দূরে সরিয়ে আবারও বসিয়ে দেয়। আর সেখান থেকে একটা আওয়াজ আসে, আর এরকম করার জন্য তাদেরকে ধমকানো হয়, নেক্সট টাইম এরম কিছু করলে গুলি মেরে দেওয়া হবে তাদেরকে। তারপর এরা এটা জানতে পারে যে এরা সিসিটিভি ক্যামেরার আন্ডারেই আছে। কিছুক্ষণ পরে এই 6 জন লোককে অন্য একটা ঘরে শিফট করানো হয়। তখনই এদের সামনে জাহ্নবী নামের একজন মেয়ে আসে, আর এখানে আমরা বুঝতে পারি তাদের ব্যাপারে তারা সবকিছুই জেনে গেছে, আর সবকিছু জেনে বুঝেই তাদেরকে কিডন্যাপ করে তুলে আনা হয়েছে। যেমন কি কার কোনটা পছন্দ, কে কোথায় যায়, কার কোন রোগ আছে, কাকে কখন ওষুধ দিতে হবে, কার ডায়াবেটিস আছে, কার প্রেশার আছে, তাই জন্য খাবারের সাথে সাথে তাদের প্রয়োজনীয় ওষুধপত্র আনা হয়েছে। তারপর আমরা অন্য একটা ঘরে একটা মাস্ক পরা ছেলেকে দেখতে পাই, আর মনিটরের দিয়ে সে তাদের সবাইকে দেখতে পায়। আর তারপর সে একটা মাইকের সামনে এসে বলে যে আমি জানি আপনাদের মনে অনেক রকমের প্রশ্ন চলছে, যে আপনাদেরকে এখানে কে তুলে এনেছে, কেন তুলে এনেছে, কি হতে চলেছে আগে। তবে সে বলে যে আমি আপনাদের সাথে একটা গেম খেলবো, আমি আপনাদেরকে প্রশ্ন করব আর আপনারা সেটা 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার করবেন। যদি না করেন তাহলে ফল খুব একটা ভালো হবে না আপনাদের জন্য। আর এই বলে সে চুপ করে যায়। তার কিছুক্ষণ পরে সে আবারও আসে এবং এসে একটা মেয়ের লাশের ফটো দেখায়, দেখিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে কারুর কিছু মনে পড়ছে। আর এই মেয়েটার নাম ছিল মঞ্জু। আর এই ফটোটা দেখার পর এই 6 জন লোক পুরো শকটে চলে আসে। আর তারপরে বালরাজু নামের একটা লোকের ফটো দেখানো হয়। আপাতত বালরাজু ধর্ষণ এবং মার্ডারের কেসে জেলে রয়েছে। আর যখন সেই মাস্ক ধরা লোকটি জিজ্ঞাসা করে যে আপনারা এই ব্যাপারে কি জানেন, আর তখনই সেই 6 জনের মাথার মধ্যে ফ্ল্যাশব্যাক রান করতে শুরু করে। আর এই ব্যাপারগুলো নিয়ে ভাবতে ভাবতে 20 সেকেন্ড শেষ হয়ে যায়। 20 সেকেন্ড শেষ হয়ে যাওয়ার কারণে সেখানে একটা লাল লাইট জ্বলতে শুরু করে। সেই লাল লাইট জ্বলার পরে সেখানে চলে আসে 2টো গার্ড। তাদের মধ্যে একজনের হাতে ছিল বন্দুক, আর সে আস্তে আস্তে করে একজনের ওপরে শুট করতে থাকে, যাতে যার ওপরে শুট হবে সেই শেষ হবে। এখানে গিয়ে একজনের ওপর শুট করাতে সে সেখানেই মারা যায়, আর তার বডিটাকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। এটা দেখে বাকি 5 জন তো ভীষণভাবে ভয় পেয়ে যায়। আর তখনই মাইক থেকে একটা ভয়েস আসে, তোমরা এটাকে সিরিয়াস না নিয়ে অনেক বড় ভুল করেছো, এবারে চুপচাপ আমার প্রশ্নের উত্তর দাও। আর তখনই সেখানের মধ্যে বসে থাকা একজন ব্যক্তি যার নাম ছিল চাটি, সে ভয় পেয়ে বলে ওঠে যে আমি আপনাকে সব বলবো, প্লিজ আমাকে মারবেন না। আর তখনই তাকে একটা অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয়, যেখানে ছিল একটা শুধুমাত্র কাঠঘোড়া। আর সেই কাঠঘোড়ায় দাঁড় করিয়ে তাকে প্রশ্ন করা হয়। সে বলে
ওই দিন আমি একটু হালকা হওয়ার জন্য ক্ষেতের মধ্যে গিয়েছিলাম, আর ওটা ছিল বালরাজুর ক্ষেত। আর বালরাজুর ওই ক্ষেতের মধ্যে আমি একটা মেয়ের মৃতদেহ দেখতে পাই। আর যখন আমি ভালো করে দেখলাম তখন আমি বুঝতে পারলাম ওই লাশটা মঞ্জুর। আর আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম, যার জন্য আমি পুলিশে ফোন করি আর তাদেরকে ফটাফট ওখানে ডেকে নিই। আর মাস্ক পরা ছেলেটা তখন জিজ্ঞাসা করে, তুমি সেই সময় সেই জায়গায় বালরাজুকে দেখেছিলে? আর তখন চ্যান্টি বলে, না স্যার, আমি তো ওখানে কাউকেই দেখতে পাইনি। তখন মাস্ক পরা লোকটি জিজ্ঞাসা করে, যখন বালরাজু ওখানে প্রস্তুতি ছিল না, তাহলে তুমি কোর্টে এই স্টেটমেন্টটা কেন দিয়েছিলে যে বালরাজুই মঞ্জুকে মেরেছিল? তখন চ্যান্টি বলতে থাকে যে আমি কোর্টের মধ্যে এসব কিছুই বলিনি, আমি যেটা দেখেছিলাম আমি সেটাই বলেছি। তারপর মাস্ক পরা লোকটি লয়ার কৃষ্ণকান্তকে ওই কাঠঘাড়ার মধ্যে দাঁড় করায় এবং জিজ্ঞাসা করে, তুমি বালরাজুকে কিভাবে চেনো? আর তখন লয়ার কৃষ্ণকান্ত এটা বলে যে ওই টাইমে যদি আপনি মঞ্জুর বাবা মাকে দেখতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে আমি কেসটা কেন লড়েছিলাম। মঞ্জু চলে যাওয়ার পর থেকে তার বাবা মা খাওয়া দাওয়াই ছেড়ে দিয়েছিল আর তারা পুরোপুরি ভেঙে গিয়েছিল। তারপরে এসআই প্রকাশকে কাঠঘাড়াতে ডাকা হয় আর সে তখন এটা বলে যে বালরাজ ছিল একজন মদখোর মানুষ, সে মদ খেয়ে খেয়ে বেড়াতো। আর তারপরে লক্ষ্মীপতিকে ওই কাঠঘাড়াতে ডাকা হয় আর লক্ষ্মীপতি বলতে থাকে সেদিন কি কি হয়েছিল। ওই দিন যখন মন্দির থেকে পুজো দিয়ে আমি বাড়ি যাচ্ছিলাম, ক্ষেতের ওপর থেকে যাওয়ার সময় আমি দুজনকে দেখেছিলাম। ওই সময় বালরাজু নিজের ক্ষেতের মধ্যে মঞ্জুর সাথে দাঁড়িয়ে কথা বলছিল আর ওর সাথে অসভ্যতামি করছিল। তখন মাস্ক পরা ছেলেটি জিজ্ঞাসা করে যে তুমি মঞ্জুকে তখন জিজ্ঞাসা করনি যে সে ওখানে তখন কি করছিল? আমি ভেবেছিলাম বালরাজু হয়তো নিজের মেয়ের সাথে কথা বলছে, তাই জন্যই আমি সেখান থেকে চলে গিয়েছিলাম। তখন সে জিজ্ঞাসা করে, তাহলে তুমি কোর্টে এটা কেন বলেছিলে যে বালরাজু হয়তো মঞ্জুর সাথেই কথা বলছিল? তখন সে সেই কথাটা থেকে ডিনাই করে যায়। তারপর সে এটা বলে যে যেদিন আমি ওখান থেকে চলে আসি তার পরের দিনই আমি শুনতে পাই যে মঞ্জুর মার্ডার হয়ে গিয়েছে। পরের দিন যখন আমি মঞ্জুর লাশটাকে দেখতে যাই তখন আমি শাড়িটা দেখে চিনে যাই যে ওটা মঞ্জুই ছিল, বালরাজের মেয়ে ছিল না। তারপরে ডক্টরটা কাঠঘাড়াতে আসে এবং এটা বলে যে বালরাজুর বিরুদ্ধেই সব রিপোর্ট এসেছিল, কারণ ডিএনএ স্যাম্পল থেকে শুরু করে সবকিছুই বালরাজুর সাথে ম্যাচ হয়ে গিয়েছিল আর ওটার রিপোর্ট আমিই বানিয়েছিলাম। তারপরে সে এসআই প্রকাশকে আবারও কাঠঘাড়ায় ডাকে এবং তাকে জিজ্ঞাসা করে যে আপনার সাথে গ্রামের পঞ্চায়েতের কি সম্পর্ক আছে? তখন এসআই বলে যে কোনো স্পেশাল কিছু নয়, বাস অকেশনের টাইমেই দেখাশোনা হয় আর কি। তারপর আমরা আবারও সেই ডাক্তারটাকে দেখতে পাই। সে বলে যে আমি যখন ওই বাচ্চা মেয়েটার পোস্টমর্টম করছিলাম তখন দেখে আমি অনেক কষ্ট পেয়েছিলাম, আমার হাত কেঁপে গেছিল যে ওই বালরাজু কিভাবে ওই বাচ্চা মেয়েটার সাথে এত খারাপ করতে পারলো, আর এরম লোকের সাজা পাওয়াই উচিত। মাস্কওয়ালা ওই লোকটা সবাইকে একটা প্রশ্ন করে আর সে প্রশ্নটা হচ্ছে যে আপনারা এই কেসের মধ্যে কি কোনো ভুল করেছেন? আর সবাই একে একে একটাই উত্তর দেয় যে না, তাদের দিক দিয়ে তারা 100% দিয়েছে এই কেসের জন্য আর তাদের কোনো ভুল হয়নি। তারপরে সিনে আমরা দেখতে পাই সেখানে আরো একজন ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসা হয়। এই ছেলেটার নাম হচ্ছে দেবাকর আর এটা বালরাজুর ভাগনা, আর এ হচ্ছে একজন কনস্টেবল। আর সেও এখানে এসে একই রকম ভাবে শকড হয়ে যায়, তাই সেও সবাইকে জিজ্ঞাসাবাদ করে যে এখানে আমি কিভাবে এলাম আর কি বৃত্তান্ত। সেই সময় আমরা দেখতে পাই এসআই প্রকাশের চেস্টের মধ্যে ব্যথা করা শুরু হয়ে যায়, তাই তাকে ইমিডিয়েটলি ওখানে ট্রিটমেন্ট দেওয়া হয় আর সে আবারও ঠিক হয়ে যায়। আসলে তার কিছুই হয়নি, জাস্ট প্যানিক অ্যাটাক এসেছিল। তারপর আমরা দেখতে পাই মাস্ক পরা ওই লোকটি দিবাকরকে কাঠঘাড়ার মধ্যে ডাকে এবং তাকে প্রশ্ন করে মঞ্জুর মৃত্যুর আগে এসআই প্রকাশ বালরাজুকে গ্রেফতার করেছিল, সেটা কেন করেছিল? দিবাকর তখন সবকিছু সত্যি সত্যি বলতে থাকে। সিনটা আবারও চলে যায় ফ্ল্যাশব্যাকে। অ্যাকচুয়ালি বালরাজু তার মেয়ে সুধাকে অনেক বেশি ভালোবাসতো, তাই তার কলেজ বা স্কুল শেষ হওয়ার পরে তার পেছন পেছনে তাকে ছাড়তে যেত। আর সেই সময় তার সাথে তার মামার দেখা হয় আর সুধা আর মঞ্জু হচ্ছে বেস্ট ফ্রেন্ড। এদের পেছন পেছন সাইকেল নিয়ে যায় যাতে এদেরকে কেউ বিরক্ত না করতে পারে। সে আসলে তাকে প্রোটেক্ট করার জন্যই তার পেছন পেছন যেত। যখন মঞ্জুর ঘর চলে আসে সে নিজের ঘরে চলে যায়। তারপর সুধা নিজের বাবাকে জিজ্ঞাসা করে, বাবা তুমি আমাকে রোজ কেন ফলো করো? বালরাজু তখন বলে, আমি তো তোমার চিন্তা করি, তাই জন্যই তোমার খেয়াল রাখার চেষ্টা করি। আর তখন তাকে বলে যে ঠিক আছে তুমি ঘরে যাও, আমার কিছু কাজ আছে। আর সেই সময় কনস্টেবল দিবাকর এসে তার মামাকে
একটা খেতে নিয়ে যায়। আসলে তারা খেতে প্রায়ই যেত, কারণ তারা সেখানে গিয়ে মদ্যপান করত। আর এখানে আমরা দেখতে পাই দিবাকর বালরাজুকে অনেক বকাবকি করছিল, তাকে বারণ করছিল এত বেশি মদ্যপান না করার জন্য, কারণ সে অতিরিক্ত নেশায় মগ্ন থাকতো। বালরাজুর কথাবার্তার মধ্যে আমরা এটাও জানতে পারি যে বালরাজু নিজের মাকে অনেক বেশি ঘৃণা করে, কারণ তার বাবা চলে যাওয়ার পরে তার মা আবারও বিয়ে করে নেয়। তার মা এই গ্রামের প্রধানকে বিয়ে করে নেয়, যার কারণে বালরাজু তার মাকে একদম পছন্দ করে না। কিন্তু তার মা তার নিজের জমিটি তার ছেলের নামে লিখতে চায়, মানে বালরাজুর নামে লিখে দিতে চায়, কিন্তু বালরাজু সেটা নেবে না। সে সোজাসুজি তার মাকে জানিয়ে দিয়েছে। এই কথাবার্তার মধ্যে গ্রামের 4টে ছেলে আসে, আর 4টে ছেলে এসে বালরাজুকে অনেক উল্টো পাল্টা বলতে থাকে এবং তার মাকে নিয়েও অনেক আজে বাজে কথা বলতে থাকে। আর আগে থেকে যেহেতু বালরাজু মদ খেয়েছিল, যার জন্যই সে মারপিট করা শুরু করে দেয়, আর সেখানে একটা ঝামেলা বেঁধে যায়। আর সেই সময় এসআই প্রকাশ সেখানে চলে আসে আর বালরাজুকে সেখান থেকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। দিবাকর আর বালরাজু কিছুই বুঝতে পারে না যে প্রকাশ একে কেন গ্রেফতার করছে। তারপর সে ছেলেটা আবারও বলে যে এই সব কিছু ওই প্রধান আর এই এসআই এর প্ল্যান আছে। এরা অনেক দুষ্টু লোক, কারণ ওই প্রধান সবার জায়গা জমি হাতিয়ে নিতে চায়। আর যেহেতু বালরাজুর একটা প্রপার্টি ছিল, সেই প্রপার্টিটাকে হাতানোর জন্য তাকে এভাবে ফাঁসানো হয়েছে। আর সে যেহেতু সবার প্রপার্টি হাতিয়ে নিত, এই ব্যাপারটাকে বিরুদ্ধ করছিল বালরাজু। বালরাজু আসলে সব গরিব মানুষের প্রপার্টি তাদেরকে পাওয়ার জন্য হেল্প করছিল। আর এই ব্যাপারটা এই গ্রামের প্রধানটা মেনে নিতে পারেনি হয়তো, তারা এভাবে বালরাজুকে ফাঁসিয়ে দিয়েছে। আর বালরাজু জেল চলে যাওয়ার পরে তার মায়ের জায়গাটাও সেই প্রধানটা জোর জবরদস্তি করে নিয়ে নেয়। আর তারপরে দিবাকর জিজ্ঞাসা করে যে ওটা তো আমার মামা, আমি নয় ওনার তরফদারি করে কথা বলছি, কিন্তু আপনি কে যে ভগবানের মতন এসে ওনার হয়ে তরফদারি করছেন? সেই উত্তরে লোকটি কোনো উত্তর দেয় না। তার কিছুক্ষণ পরে লোকটি নিজের মুখ থেকে মাস্কটা সরিয়ে দেয়। মাস্কটা সরানোর পরে সিনটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। এই লোকটির নাম হচ্ছে বিবেক, যে ন্যাশনাল হিউম্যান রাইটসের কমিশনার ছিল নিউ দিল্লিতে। একদিন বিবেকের কাছে ফোন আসে, আর সেই ফোনটা শোনার পরেই সে ফাটাফাট তৈরি হয়ে জিনিসপত্র প্যাক করে চলে যায় তার গ্রামে। আর এখানেই আমরা দেখতে পাই মুভি স্টার্টিং এর সিনটা, যেখানে ওই জাস্টি বসে আছে আর সেই ছেলেটি যেটি দাঁড়িয়ে ছিল সেটা হচ্ছে বিবেক। প্রথম সিনে যে রিটায়ার্ড জাজকে দেখানো হয়েছিল সেটা হচ্ছে বিবেকের বাবা। বহুত বছর আগে একটা কেসের কারণে দুজনের মধ্যে অনেক বেশি ঝামেলা হয়ে যায়, যার জন্যই তারা কন্টাক্টে ছিল না। কিন্তু এখন তার বাবা তাকে ডেকে পাঠায়, আর তাদের মধ্যে সম্পর্ক এখন প্রায় ঠিকই আছে। আর বিবেকের বাবার একটা বড়সড় রোগ ধরা পড়েছে, তাই জন্যই হয়তো বিবেকের বাবা আর কিছুদিনই বাঁচবে। তাই জন্যই সে তার ছেলেকে এখানে ডেকে পাঠায়। তাই জন্যই বিবেক ডিসাইড করে যতদিন তার বাবা আছে ততদিন সে তার বাবার সাথে এই শেষ দিনগুলো কাটাবে। আর এরকমই দেখতে দেখতে একদিন বিবেক নিজের বাবার ঘরের মধ্যে একটা ফাইল দেখতে পায়। সেই ফাইলটা নিয়ে যখন সে তার বাবাকে জিজ্ঞাসা করে যে আমি তো তোমাকে জানি যে তুমি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ অনেক আলাদা রাখো, তাহলে তোমার অফিসের ফাইল এখানে কি করছে? তখন তার বাবা বলে লাইফে এমনও অনেক জিনিস হয় যেগুলো অসম্পূর্ণ থেকে যায়। এই কেসটা আমার জীবনের অসম্পূর্ণ কেস। এই কেসটা আসার পরে আমি রিয়েলাইজ করি আমার চাকরিতে আমি খুশি নেই। কোর্টে বালরাজুর ওই চোখটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। এই কথাটি তার বাবা শেষ বলে। আর তার কিছুদিন পরে তার বাবার মৃত্যু হয়ে যায়। তার বাবার শেষ ইচ্ছা ছিল যে তার বাবা যেন এই কেসটা সলভ করতে পারে, কিন্তু তার বাবা তার আগেই এই পৃথিবী থেকে চলে যায়, যার জন্যই তার ছেলে ডিসাইড করে যে তার বাবার এই শেষ ইচ্ছাটা সে নিজের হাতে থেকে পূরণ করবে। সে অনেকের কাছে যায় এবং বালরাজুর গ্রামেও যায়, যেখানে গিয়ে সে জানতে পারে অনেক রকমের কথা। কেউ তার ব্যাপারে ভালো বলছে তো কেউ খারাপ। আর সে অনেকভাবেই তদন্ত করার চেষ্টা করে, কিন্তু সে কোনোভাবেই সফলতা পাচ্ছিল না এবং ডিপার্টমেন্ট থেকে সে কোনো হেল্পও পায় না, যার জন্যই তার দেখা হয় একটি মেয়ের সাথে। আর এই সব কিছুর মধ্যে বিবেক জাহ্নবী বলে এই মেয়েটির কাছে আসে এবং তাকে সব কথা সত্যি বলে দেয়, যার কারণে জাহ্নবীও ডিসাইড করে যে বিবেকের হেল্প করবে। তারপর তারা দুজন মিলে এই সব ধরনের প্ল্যানগুলো করে, কারণ তাদের কাছে আর কোনো অপশান ছিল না। এদিকে বালরাজুর ফাঁসির অর্ডারটা তার বাবার জন্যই আটকে ছিল, কিন্তু এখন 1 সপ্তাহের মধ্যে তাকে ফাঁসি দিয়ে দেওয়া হবে। এবার যখন বিবেক বালরাজুর সাথে দেখা করতে যায়, তখন বালরাজু তাকে একটাই কথা বলে, আপনি যেগুলো আমার জন্য করছেন সেগুলো করবেন না। আমি সেই দিনই হেরে গিয়েছিলাম যেদিন আমি কোর্টে ওই ব্যাপারটা শুনেছিলাম। আমার বাঁচার কোনো ইচ্ছা নেই, আপনি আমার জন্য এইসব কিচ্ছু করবেন না। এই বলে সে সেখান থেকে চলে যায়। আর সিনটা আবারও প্রেজেন্টে চলে আসে। প্রেজেন্ট দিনে আমরা দেখতে পাই বিবেক এখন নিজের মুখ দেখিয়ে দিয়েছে, আর তাকে সবাই চিনতেও পেরে গিয়েছে যে তার পরিচয়। এবং এই সব কিছুর পরে
পরে সবাই তাকে জিজ্ঞাসা করে তুমি এগুলো কেন করছো, আর তখনই বিবেক এই স্টোরিগুলো তাদেরকে বলছিল যে সে এগুলো কেন করছে। আর তখন সে এটাও বলে বালরাজুকে 1 সপ্তাহ পরে ফাঁসি দেওয়া হবে, তাই জন্যই আমি চাই তার সত্যিটা বার হোক, যেটা তোমরা এতদিন ধরে লুকিয়ে রেখেছিলে। একটা জীবন বাঁচানোর জন্য তো আমি এইটুখানি করতেই পারি। আর সেই সময় ডাক্তারটি বলে একটা জীবন বাঁচানোর জন্য তুমি একটা জীবনকে মেরে দিলে। আর সেই সময় আমরা দেখতে পাই যাকে গুলি মারা হয়েছিল সে পেছন থেকে নিজের মাস্কটা খুলে দেয়। আর তখন আমরা বুঝতে পারি এই লোকটিও তাদেরই একজন ছিল। বিবেক ভেবেছিল তাদেরকে ভয় দেখিয়ে হয়তো তাদের সত্যি কথাটা বার করে নেওয়া যাবে, কিন্তু তারা এতটাই দুষ্টু লোক ছিল যে তারা কিছুই বলেনি। তাদের স্টেটমেন্ট তখনও একই ছিল আর এখনও একই রেখেছিল, যার জন্যই বাধ্য হয়ে বিবেককে সামনে আসতে হয়। তারপর বিবেক ডক্টরকে জিজ্ঞাসা করে আপনি যে স্টেটমেন্ট দিয়েছেন এবং যে রিপোর্টটা সাবমিট করেছেন সেটাতে কি কোনো ভুল নেই? ডক্টর বলে আমার রিপোর্ট এবং আমার স্টেটমেন্ট একদমই সঠিক ছিল। আমি কেন করতে যাব এরকম? আমি চাই যে তার শাস্তি হোক যে এই বাজে কাজটা করেছে। তারপর বিবেক বলে যে পোস্টমর্টম করার জন্য 6টা অবধি লাস্ট সময়, 6টার পর কোনো পোস্টমর্টম হয় না, কিন্তু আপনি 7টার সময় ওই মেয়েটির পোস্টমর্টম করেছেন। এটা হচ্ছে আপনার প্রথম ভুল। এরকম ধরনের কেসে পোস্টমর্টম করতে মিনিমাম 2 ঘন্টা টাইম নেওয়া হয়, যেই জায়গায় আপনি 30 মিনিটের মধ্যে পোস্টমর্টম করে রিপোর্ট সাবমিটও করে দিয়েছেন। আর তখনই দেখতে পাই জাহ্নবী ডক্টরের কানে কানে এসে বলে আপনার সাথে দেখা করার জন্য কেউ এসেছে। আর ডক্টরকে সেই রুমে নিয়ে যাওয়া হয়, যেই রুমে কেউই ছিল না, সেখানে একটি মেয়ে ছিল। তারপর আমরা জানতে পারি এটা হচ্ছে ডক্টরেরই মেয়ে। আসলে ডক্টরের মেয়ের সাথেও কিছুদিন আগে এরম একটা ঘটনা ঘটেছিল, আর তার দোষীকে খুঁজে পাওয়া যায়নি, যার জন্যই ডক্টরের মনের মধ্যে একটা স্নেহ বা একটা দুঃখ কোথাও না কোথাও কাজ করছিল। ডক্টরের মেয়ের কেসে এখনও সে জাস্টিস পায়নি, যার জন্যই ডক্টর চেয়েছিল যে এই মেয়েটার সাথেও এরকম না হোক, যার জন্যই তিনি একটা ফেক রিপোর্ট তৈরি করে দেয়, যেখানে সে কোনো কিছু না দেখেই একজন ব্যক্তিকে দোষারোপ করে দেয়। তার মেয়ে তখন তাকে এটাই বলে যে আমার সাথে হওয়া ঘটনার জন্য তুমি একজন নির্দোষ লোককে শাস্তি দিতে পারো না বাবা। আর তখন ডক্টর রিয়েলাইজ করে যে তার ভুল হয়েছে। তারপরে বিবেক লক্ষ্মীপতির কাছে আসে এবং তাকে বলে যে তোমার সাথে আমরা একটা গেম খেলবো। আর সেই জন্য তার সামনে একটা বাটির মধ্যে অনেক রকমের কালারের বল রেখে দেয়, আর একটা বল তুলে লক্ষ্মীপতিকে বলতে বলে যে এটা কি কালারের বল। যখন তাকে কালার জিজ্ঞাসা করা হয় বলের, সে কালারটা বলতে পারে না। তখন আমরা বুঝতে পারি লক্ষ্মীপতি আসলে কালার ব্লাইন্ড ছিল। তখন বিবেক লক্ষ্মীপতিকে জিজ্ঞাসা করে এখন তো তুমি বলো যে সত্যিটা কি? আর তখন লক্ষ্মীপতি সব দোষ এসআই প্রকাশের ওপরে ছেড়ে দেয়, আর এসআই প্রকাশও সেটাতে অনেক ক্ষেপে যায়। তারপর লক্ষ্মীপতি বলে যে আমি যখন মন্দির থেকে বাড়ি ফিরছিলাম তখন বালরাজুর ক্ষেতের মধ্যে আমি মঞ্জু আর মনোহরকে সেখানে দেখতে পাই। আর সেটা দেখার পরে আমি কটা বন্ধু বান্ধবকে বলি, সেখান থেকে সব কথাটা পুরো গ্রামের মধ্যে ছড়িয়ে যায়। সেই কথা ছড়াতে ছড়াতে পৌঁছে যায় গ্রামের প্রধানের কাছে। আর তখন আমাকে তারা দুজনে ডাক করায়, আর ডাক করিয়ে ধমকি দেয় আর তাকে ভয় দেখানো শুরু করে দেয়, আর বলে ওই ক্ষেতে তুমি বালরাজু আর মঞ্জুকে দেখেছিলে, আর এই কথাটা তুমি মনে রাখবে। আর তারপর আমরা দেখতে পাই সেখানে মনোহরকে ডাক করানো হয়, আর মনোহরকে ডাক করিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় যে সেদিন কি কি হয়েছিল। তখন মনোহরের সাইডের স্টোরিটা আমরা জানতে পারি। মনোহর মঞ্জুকে ভালোবাসতো, আর তারা দুজনকে অনেক পছন্দ করতো, যার জন্যই তারা লুকিয়ে লুকিয়ে দেখা করতো। গ্রামের ক্ষেতে বা ঝোপঝাড়ে এইসব জায়গায় তারা আলাপ করতো, যাতে গ্রামের লোকেরা তাদেরকে না দেখতে পায়। এমনই একদিন তারা আলাপ করছিল, সেই সময় লক্ষ্মীপত তাদেরকে দেখে নেয় এবং সেখান থেকে চলে যায়। আর সেদিন ছিল গ্রামের ফেস্টিভ্যাল, আর সেই জন্য তারা ডিসাইড করেছিল রাত্রেবেলা তারা আবারও এই ক্ষেতের মধ্যে দেখা করবে। কিন্তু মনোহর সেখানে পৌঁছায় উঠতে পারে না, কারণ তার মাকে সেদিন রাতে সাপে কামড়েছিল, যার জন্যই তাকে নিয়ে এসে হসপিটালে যায়, আর সারা রাত সেখানেই থাকে। আর সে সেখানে পৌঁছাতে পারেনি। আর তারপর পরের দিনকার সে এই খবরটা শোনে যে মঞ্জুর সাথে এরকম কিছু হয়েছে। বিবেক তখন তাকে জিজ্ঞাসা করে তুমি যদি মঞ্জুকে এত বেশি ভালোবাসতে তাহলে সুধার সাথে কেন বিয়ে করলে? তখন সে উত্তরে বলে যে মঞ্জু মরে যাওয়ার পরে আমি অনেক বেশি ভেঙে পড়েছিলাম, আর সেই সময় আমার কাছে একদিন সুধা আসে। সুধা এসে আমাকে জাস্ট বোঝাচ্ছিল যে একটু শান্ত হতে আর একটু নিজের লাইফে ফোকাস করতে। সেই সময় গ্রামের লোক এসে সুধাকে অনেক নোংরা নোংরা কথা বলে, কারণ তার বাবা একজন খুনি। আর সেইগুলো শুনে আমার একদমই ভালো লাগে না, কারণ আমি চাইনি সুধার ওপরে সেই লাঞ্ছনা লাগুক। আর আমিও একা পড়ে গিয়েছিলাম, আর সুধাও একা পড়ে গিয়েছিল।
যার জন্যই আমি সুধাকে বিয়ের জন্য বলি। তারপরে বিবেক চান্টুকে জিজ্ঞাসা করে, মঞ্জুর হত্যার হওয়ার আগে তোমার সাথে বালরাজের একটা ঝামেলা হয়েছিল, সেটা কি নিয়ে হয়েছিল? প্রথমে তো চান্টি কিছুই বলছিল না, তারপর সে বলে যে আমার জুয়া খেলার অনেক বেশি বাজে অভ্যাস আছে, যার কারণেই পুরো গ্রামে আমার ধার দেনা আছে। এরকমই একদিন একজন টাকা চাইতে আসে, আর সেই সময় বালরাজু ছিল সেখানে, এবং বালরাজু তাকে সামলে নেয় এবং বলে যে কোনোভাবে তার টাকা সে শোধ করে দেবে। আর কিছুদিন পরে চান্টি বালরাজুর ওই ক্ষেতের মধ্যে ওই মেয়েটির লাশ দেখতে পায়, যার কারণে সে তাড়াতাড়ি করে পুলিশকে ফোন করে। পুলিশকে ফোন করাতে সেখানে এসআই প্রকাশের সাথে প্রধানও প্রস্তুত ছিল, যার কারণে তারা দুজন মিলে প্ল্যান করে যে এটাই হয়তো বেস্ট টাইম তাকে ফাঁসানোর, যার জন্যই বালরাজুকে তারা দুজন মিলে ফাঁসাবার প্ল্যান করে। আর তারা সেই স্পটে পৌঁছে যায় যেখানে মার্ডার হয়েছিল, এবং চান্টুকে দিয়ে বালরাজুর কিছু জিনিস ওই স্পটের মধ্যে রাখিয়ে দেয়, যাতে সেখানে প্রুফ হয়ে যায় যে সেখানে বালরাজুই ছিল। তারপরে এসআই বলে যে তুমি সব কিছু জেনে গিয়েছো ঠিকই, তুমি কিভাবে প্রুফ করবে, তোমার কাছে তো কোনো প্রমাণ নেই। আর তখনই আমরা এটা বুঝতে পারি এই সব কিছুর মধ্যে আসলে এসআই ইনভলভ ছিল। এসআই হচ্ছে কালপিট, কারণ সেই এই সব কিছুতে হেল্প করেছিল। ডিএনএ বদল বা ডিএনএ এদিক ওদিক করা থেকে শুরু করে সব কিছুই সে জানতো, আর সেই এই কাজগুলো করেছিল। আর বিবেক বলে তোমাদের মতন কারেক্টেড অফিসারের জন্যই আজ ইনোসেন্ট মানুষগুলো এইভাবে জেলের ঘানি পিসছে। তারপর বিবেক সবার কাছে অনুরোধ করে যে যাতে তারা নিজেদের স্টেটমেন্টটা চেঞ্জ করে নেয়, যাতে একজন নির্দোষের জীবন বেঁচে যায়, কারণ এক সপ্তাহের মধ্যে বালরাজুকে ফাঁসি দেওয়া হবে। তারপরের সিনে আমাদেরকে বালরাজুকে দেখানো হয়। বালরাজু এখন বিবেককে কল করেছে এবং বলছে যে আপনি আমার জন্য যেই কাজগুলো করছেন প্লিজ সেগুলো করা বন্ধ করে দিন। আমি চাই না আপনি আমার জন্য এই রকম ধরনের কোনো কাজ করুন, কারণ আমি তো বাঁচতেই চাই না, আমি সেদিনই মরে গেছিলাম, আর আমার জন্য এটাই ঠিক হবে। কিন্তু তখন বিবেক তাকে বলে যে আমি জানি আপনি এরকম ধরনের কোনো কাজ করতেই পারেন না। তখন বালরাজু রেগে গিয়ে বলে আপনাকে বলছি আপনি শোনেন না কেন, যে আমিই করেছি, আমি যে খালি স্বীকার করছি যে আমি খুনটা করেছি, তাহলে আপনি মানছেন না কেন? তখন বিবেক বলে আমার বাবা আমাকে এটা বলেছে যে আপনি ছোটবেলায় একজনকে দেখেছিলেন যাকে অত্যাচার করা হচ্ছিল, সেটা আপনার টিচার ছিল, কিন্তু তাকে বাঁচানোর জন্য আপনি সেই ব্যক্তিটির মাথা ফাটিয়ে দিয়েছিলেন। সেই মানুষটাই আজ একটা মেয়ের সাথে এরকম নোংরা কাজ করতে পারে? তখন বিবেক বলে আমি জানি আপনি এই কাজটা কিছুতেই করতে পারেন না। আর তারপর সিনটা চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি সবাই নিজেদের স্টেটমেন্ট চেঞ্জ করে, আর তারা চেঞ্জ করে আবারও সবকিছু সত্যি কথা বলে। এইভাবে এই কেসটা হয়তো সলভ হয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই বালরাজুও ছাড়া পেয়ে গিয়েছে, এখন তার ফাঁসিটা রদ হয়ে গিয়েছে। কিন্তু এই সব কিছুর মধ্যে বিবেক একটা দ্বিধায় পড়ে যায়, যেটা তার বাবা পড়ে গিয়েছিল। সে কেসটা তো সলভ করে নিয়েছে, কিন্তু আসল খুনিকে বা আসল অপরাধীকে সে খুঁজে বার করতে পারেনি। আর তারপরে লাস্ট সিনে আমাদেরকে একটা জিনিস দেখানো হয়, আর এখানেই আসে স্টোরির মেন টুইস্ট। বালরাজু যখন জেলে ছিল তার মেয়ে তার সাথে জেলে দেখা করতে এসেছিল, আর তার মেয়ে যখন তার সাথে দেখা করতে আসে তাকে সব সত্যি কথা বলে দেয় যে সেই দিনের ঘটনা কি হয়েছিল, এবং বলে যে আমি মঞ্জুকে মেরেও সুখে থাকতে পারছি না। আমি ভেবেছিলাম মঞ্জুকে মেরে দিলে আমি হয়তো ওর কাছে চলে যেতে পারবো, ওর সাথে ভালোভাবে সংসার করতে পারবো, কিন্তু ও তো মঞ্জুকে ভুলতেই পারছে না। আসলে সুধা এখানে মনোহরের কথা বলছে। সুধা মনোহরকে ভীষণ ভালোবাসতো, তাই সেদিন রাতে সে মঞ্জুর কাছে গিয়েছিল এটা বলার জন্য যে সে মনোহরকে কতটা ভালোবাসে, আর মঞ্জু যাতে মনোহরকে তাকে দিয়ে দেয়। কিন্তু মনোহরকে দেওয়ার জন্য মঞ্জু কিছুতেই রাজি হচ্ছিল না, যার জন্যই ঈর্ষার বশে এসে সুধা তাকে খুন করে দেয়। আর এই সব কিছু জানার পরে তার বাবার তো পুরো মনই ভেঙে যায়। আর এই সব কিছুর জন্য সুধা এখন রিগ্রেট ফিল করছে, কারণ সে তো মঞ্জুকে মেরে দিয়েছে, আর সে যাকে ভালোবাসতো তার সাথে বিয়েও করে নিয়েছে, কিন্তু তারপরেও সে সেই জায়গাটা পায়নি যে জায়গাটা মঞ্জু পেয়েছিল। আর তার সাথে সাথে সে তার বাবাকেও হারিয়ে দিয়েছে, আর সে এখন একা পড়ে গিয়েছে, যার জন্যই সে স্যালেন্ডার করতে চাইছিল। কিন্তু তার বাবা বলে যে তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো, আমি চাই যে তুমি ভালোভাবে সংসার করো। এইভাবেই তার বাবা তাকে পাঠিয়ে দিয়েছিল। কিন্তু এদিকে আমরা দেখতে পাই যে সুধা অনেক গিল্টে ছিল, এবং গিল্টের কারণে সে গ্রামের কুয়ার মধ্যে ঝাঁপ মেরে আত্মহত্যা করে নেয়। আর এইভাবেই এই মুভিটা এখানে এন্ড হয়ে যায়।